আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চমৎকার শিরোনাম দিয়েছেন। অলরেডি তারা লাইভে এসে স্বীকার করেছে শেখ হাসিনা আদালতে যাইতে চাবেন না, তিনি নীলকণ্ঠ বাকি। আমি জানি তিনি এসে বলবেন সব মাফ করে দে, আমার বাপও মাফ করে দিছে, তোদের মাফ করে দিলাম। তো জনগণ তো এবার তো বোকা না, তো যে আপনি মাফ করে দিচ্ছেন, আবার মাফ করে দেন, আপনার তরফ থেকে আমরা মাফ করে দিছি, কিন্তু আমাদের পক্ষ থেকে মাফটা করলাম না। তো জুলাই লিস্টে দেখ, রাজাকার আলবদর লিস্টে থাকুক, যাতে জনগণ তাদের ধরে ধরে পেটে বাড়াতে নারী বুড়ি বাইর করতে পারে। আর এটা আমরা বলবো না, তারা নিজেরাই করে যাচ্ছে। মাশাল্লাহ, ওই যে ক্ষেতের ঢেল, জামাল ফিরে বাসায় ক্ষেতের ঢেল খেতেই ভাঙ্গে, বাড়িতে নিয়েও কেউ ভাঙে না, ফ্ল্যাটে নিয়েও কেউ ভাঙে না, জাদুঘরে নিয়েও কেউ ভাঙে না। তো জাদুঘরেরা বানাইতেছে। কিন্তু একটা বুঝলাম না আমি, এরা এরা বঙ্গবন্ধুর বাড়িটাকে মসজিদ বানাইতে চায়, এইখানে কেন জাদুঘর বানায়? ওইটাও একটা মসজিদ বানাবে, ওটা একটা মসজিদ বানাবে, মাজার বানাবে। যেমন ওই যে তালিবাস অন্তস্থাকেরা হাদিরে নজরুল ইসলাম, কবি জাতীয় নজরুল কবি নজরুল ইসলামের পাশে কবর দিছে, ওরা না একটা মাজার বানালে ভালো হইতো। তারপর আবু সাইদানের একটা মাজার বানালে ভালো হয়। মাজার এই দেশে চলে বেশি। অবশ্য জামাতের আবার মাজার পছন্দ করে না, তো সম্ভবত এই কারণে মাজার বানাইতেছে না, খুব সম্ভবত। যাই হোক, এগুলো আমার বলার কিছুই নাই। ইরানের খোমেনি বলছে সে নিজে কত হাজার মারছে, তারা রাষ্ট্রীয় বিবৃতি দিছে। বাংলাদেশের বাঙ্গুরা বিশ্বাস করে না, কয়েকটা মারে নাই, ঠিক আছে, হইলে নাকি আমেরিকার দালাল মারছে। আর বাংলাদেশের এই ইউনুস সরকারের লেখায় 822 জন নাকি 23 জন, আমি এক্সাক্ট ফিগার মানে 800 সামথিং, মানে তাদের হিসেবে, শেখ হাসিনার হিসেবে না, তাদের হিসেবে মারছে 822 জন। 1400 কবর কই পাইলো। আবার এই 822 জনের মধ্যে 350 ফেরত আসছে, বেহেশতে গিয়ে হুরিদের সাথে ঝগড়া করে চলে আসছে। আবার কেউ কবর আযাবের ডরে চলে আসছে। বুঝতে পারছেন? আমরা তো জীবনেই প্রথম জানলাম যে মানুষ শহীদ হয়ে গেলে, বেহেশতে চলে গেলে, কবরে চলে গেলে সেখান থেকে ফিরে আসতে পারে। আমরা শুনছিলাম যে সাজবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হিন্দুদের যিশু, সে নাকি মুর্দা জিন্দা করতো। এখন দেখি জামাতেরও মুর্দা জিন্দা করে ফেলে। এরাও কি জিসাস হয়ে গেল নাকি? বুঝতে পারলাম না। এত ক্ষমতা কোথায় পাইতেও পারে, কারণ তাদের কথায় নাকি আল্লাহ সূর্য বন্ধ করে দেয়, আবার সূর্য চালু। এরা আল্লাহ নবীর চেয়েও বড় হয়ে গেছে। নবীর কথায় নাকি চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আর এদের কথায় সূর্য থেমে যায়। বাবা রে বাবা, মানে কত বড় এরা, মানে মানে নবীর চেয়েও বড়, রাসূলের চেয়েও বড় হয়ে গেছে। আফটার অল তো এরা মওদুদির উম্মত, এরা তো তার নবীর চেয়ে বড় হবেই। শুনেন, আপনি যে কথাটা বললেন, এই যে 1400 কবর এখানে দেখা গেছে, এইগুলো কবরের মধ্যে গিয়ে আপনি হাড্ডি গুড্ডি তো দূরের কথা, আপনি ওখানে একটা সাদা ইটও পাবেন না। মানে একটা এরা 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 তুই বোকা যায়, মানে ইট পাথরও পাবেন না, খালি দেখবেন যে খালি কবরই আছে। 1400 কবর না, ফাইজলামি করার আর জায়গা হবে না। এটার নাম দেওয়া দরকার টাটকা শয়তানদের জাদুঘর, তাহলে নামটা ভালো হয়। বদমাইশি করার জায়গা হয় না, তো মাজার বানায় ফেলাই না। 1400 মাজার বানাই, 360টা আউলিয়ার মাজার সারা বাংলাদেশ আছে, এগুলো কবর একটা একটা করে নিয়ে দিয়ে আসুক না, তাহলে তো ভালো কাজে দিবে। ব্যবসা হবে, ব্যবসা বাণিজ্য হবে, কিছু চাঁদা পাবো, পাগলা মসজিদের মতো কোটি কোটি টাকা আসবে। অবশ্য এখন আর দিবে না, কারণ এরা, আমার ভাতিজি একটা তো, আমার ভাবির মেয়ে একটা তো টাকা পয়সা নিয়ে এনসিবিতে পদত্যাগ করছে, মানুষ এগুলো চরিত্র চিনে পেয়েছে। আবার আমাদের জামালপুরে জামাতিরা 1400-1500 কোটি টাকা পাবলিকের খাইয়ে দিছে, আওয়ামী লীগের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত। এগুলো মানুষ জেনে গেছে, এদের চরিত্র জেনে গেছে, এদের অর্থনৈতিক চরিত্র জেনে গেছে, এদের মুখের ভাষার চরিত্র জেনে গেছে। এর মুখে এরা এমন সমন শব্দ উচ্চারণ করে, এমন সমস্ত কথা বলে, যেগুলো উচ্চারণ করলে 3 দিন ওজু নষ্ট থাকে। 3 দিন যতবার উজু করেন কাজ হবে না, নামাজ রোজা কিছু হবে না। যে এরা যে সমস্ত কথা বলে, আরেকটা কাজ করা যাইতে পারে, জাদুঘরের নামে হাতি যে শব্দ বলছে ওইটার জন্য যুক্ত করে দেয়, তাহলে আরো সুন্দর হবে। টাটকা ড্যাশ ড্যাশ জাদুঘর, এটা আরো ভালো হবে। টাটকা ড্যাশ ড্যাশ শয়তানের ড্যাশ ড্যাশ জাদুঘর, এটা দিলে আরো ভালো। আমি হারামজাদা বলছে যে শেখ হাসিনা নাকি নামাজ টামাজ পড়ে নাই, তার চাই নামাজ কোরআন শরীফ পাওয়া যায় নাই, কিন্তু আমরা দেখেছি কোরআন শরীফ নিয়ে যাইতেছে উসায় উসায়, চাই নামাজ সহ। ওই দৃশ্যটা শুধু রাখবে না, কারণ ওটা রাখলে আবার বাই চান্স প্রমাণ হয়ে যাবে যে আওয়ামী লীগের নেত্রী নামাজ টামাজ পড়ে, কোরআন পড়ে, ওটা রাখবে না। সব আপনি যত কিছু করেন, ওই সিন কিন্তু রাখবেন। আপনি যদি তাদের ওই ইউনুসের মতো 666 কোটি টাকা দেন, তারপরে ওই দৃশ্যটা রাখবে না। যদি রাখে, আমি তাহলে ওই জাদুঘর দেখতে যাবো। ঠিক আছে, বলে দিয়েন তাদের আর কি। যাই হোক, যেটা বললাম, আপনি যে কবরের দৃশ্যগুলো দেখাইলেন, কবরের দৃশ্য প্রথমে মনে করছিল এআই দিয়ে বানাইছে, বুঝতে পারছেন? এইটা মনে করছি এআই দিয়ে যে কবর বানানো যায়, সেটা আমি জানতাম না ভাই। শুনেন, কবর দেখলে মানুষের শ্রদ্ধা জাগবে। নিজের পক্ষে শত্রুর কবর হইলেও মানুষ মিনিমাম মাথা নিচু করে 1 মিনিট নীরবতা পালন করে চলে যায়। তাকে গালি মনে মনে দেখ, যায় মধ্যে তাই করুক, প্রকাশ্য দেয় না। কিন্তু এদের এই কবর দেখে তো ওই সার্কাসের যে রিং মাস্টারের ঘোড়া থাকে না, এই পুরান ঢাকার ঘোড়া না, সার্কাসের রিং মাস্টারের ঘোড়াও তাই কবর দেখে আসবে। এরা কবরটা বানাইতে জানেন না। আর সবচেয়ে বড় কথা, এইবার মৌলবী সাহেবদের চেতনায় গা লাগে না। ইসলামে তো এইভাবে কবর জাদুঘর রাখা যাবে না। কবর তো কবর থাকবে গোরস্থানে বা আলাদা জায়গায়। এরা বাড়ির সামনে কবর দেওয়া আরাম বলে, এখন জাদুঘরে কবর কিভাবে রাখে এটা তো আমি বুঝলাম না। এবার মৌলবী সাহেবের কোথায় এখন চেতনা জাগে না? জামাতের তো মৌলানা না, আপনি দেখেন, মৌলানা মওদুদি মৌলানা ছিল না যদি নামের আগে লেখে। তার অধ্যাপক গোলাম আজম সে অধ্যাপক ছিল না।
তাহেরের আগে অধ্যাপক একটা অধ্যাপক না 3 বছরের লেকচারার। মানে আমারও আপনি লিখে ফেলতে পারেন অনেক কিছু। মনে করেন আপনি আমার লিখবেন যে টিভির চ্যানেলের আপনার প্রোভাইডার বানায় ফেলাবেন, এমডি বানায় ফেলাবেন। জামাত হইলে তো আমার লিখে ফেলতো, আমি টিভি মানে আওয়ামী লীগের জায়গায় যে জামাত হইতো তাহলে লিখতো যে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের কি বিপুল টিভির মালিক শেখ ফরিদ, এরকম বানাই ফেলতো, তারা এমডি বানাই ফেলতো। এরা তো এরকম লেকচারার ওইরকম মৌলানা। আমরা দেখেন তো কে মৌলানা সাইদি কোন মাদ্রাসায় পড়ছে আপনি আমার বলেন তো দেখি। সাইদি অমক মাদ্রাসায় বলছে, বলবে যে সরসিনা মাদ্রাসায় থেকে পাশ করছে, একটা ক্লাসমেটস তো নাই। আচ্ছা আমি আপনি আমরা পড়ালেখা করছি, একজন ক্লাসমেটস এর নাম তো আমার মনে আছে নাকি? না মনে নাই আপনাদের? আমার তো 24 জন আমার প্রাইমারি স্কুলের স্টুডেন্টের নাম এখনো মনে আছে আমার। কলেজের কথা বাদ দিলাম, স্কুলের হাই স্কুলের কথা বাদ দিলাম। এখন আমি জানতে চাই সাইদির একটা ক্লাসমেটস এর নাম বলেন তো আপনি, পান কিনে বুঝে হারিকেন লাগায় কেন আপনি? ওই যে বাটি চালান সাইদির একটা ক্লাসমেটস খুঁজে পাবেন না, একজনও হবেন না। এমনকি সাইদি কিন্তু বলছে যে সে হাফেজ নন, আমি সেই ওয়াজ নিজে শুনেছি। কিন্তু সাইদিকে বলে কোরআনের পাখি। আমরা তো জানি কোরআনের পাখি বলা হয় যারা হাফেজিয়া পড়ছে। কবে না জানি ওই আপনি যার নাম নিতে চান না, ফ্রান্সে থাকে না একটা ভট্ট, তারে না জানি কবে আবার কোরআনের তফসির কারক বানায় ফেলায়, কোরআনের পাখি বলে। যদিও তার না, তার বক্তব্য এখন মসজিদে মাদ্রাসায় বাজানো হয়, কিন্তু শেখ হাসিনার কথা বাজালে আবার ওটা হারাম হয়ে যায়। কারণ শেখ হাসিনা তো মুসলমান, তার বক্তব্য ওয়াজের মঞ্চে আজকাল আর বাজে না। আজকাল ওই ভট্টদেরটা বাজে ওয়াজের মঞ্চে। মাদ্রাসায় হাটহাজারিতেও আজকাল শুনি যে 560টা মসজিদ বানালো শেখ হাসিনা, তারপরেও তিনি মুসলমান হইতে পারলেন না। কিন্তু ভট্টর ওয়াজ মাশাআল্লাহ হাটহাজারি মাদ্রাসায় চালানো হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বললেন যে এটা বুমেরাং হবে কিনা, ভাই এই টাটকা শয়তানের জাদুঘর, এটা বুমেরাং তো হবেই। এখানে কে যাবে? কোন মৌলভী সাহেব যাবে? একজনও যাবে না। জামাতিরা যাবে? একজনও যাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ এখানে যাবে না। কারণ সবাই জানে এটার ভবিষ্যৎ হচ্ছে, মানে কি আর বলবো, যেহেতু এটা গণভবন, ওইখানে তো পাবলিক টয়লেট বানানো যাবে না, বানানো আমরাও চাই না, ওইটা করবো বাংলাদেশের জন্য ক্ষতিকর। এগুলো তো হাস্যকর পরিণত। মানে কি বলবো আর, এরা ওইখানে বানালো কেন ভাই? এরা এটা বানাবে হলো সাইদির বাড়িতে গিয়ে যদি এই মাজারটা বানাইতো, এই জাদুঘরটা, তাইলে হয়তো টিকতো, আমরা সেটা সমর্থন করতাম। গোলাম আজমের বাড়িতে, নিজামের বাড়িতে, ওদের বাড়ি ঘর আছে, অথবা ইসলামী ব্যাংকের ছাদে বানাইতো, ভালো হইতো। ইসলামী ব্যাংকের যত আছে সব ছাদের উপরে একটা করে লাশ রেখে জাদুঘর বানাইলে সবচেয়ে ভালো হইতো, এটা টিকতো হয়তো। কিন্তু এরা যে জাদুঘর বানাইছে, এই জাদুঘর মানুষ হাসাহাসি করতেছে। আপনি বিশ্বাস করেন, আপনি ওরাই হাসাহাসি করতেছে। ওই যে যেমন কৃষ্ণ নন্দী যখন বলে আমরা এইবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমির সাহেব আপনি দেখে যান, এগুলো বলছে না, ওই জামাতিরাই হাসাহাসি করছে। তারপর তার কিছু চামচা আছে, চামচারা বলছে কে বলে আওয়ামী লীগের লোক আমরা, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিব, দিয়ে প্রমাণ করে দিব আমরাই বাংলাদেশের হিন্দুরা, যদিও তাদের ডাকে মালওয়ান, হিন্দু ডাকে না কেউ, বাংলাদেশের 90% লোক তাদের মালওয়ান ডাকে, বলে আমরা হিন্দুরা প্রমাণ করে দিব। অথচ নিজেই কিন্তু ভোট দিবে না। আমার বাড়িতে যায় কিন্তু জামাতার আমিরের নামে গিয়ে দেখেন, আপনি নিশ্চিত থাকেন কৃষ্ণ নদীতে যেহেতু মুসলিম লীগ করছে বাপ, ওর কথা বাদ, আর যে জামাতের লোকের মঞ্চে ছিল, আপনি নিশ্চিত থাকেন জামাতের মৌলবীর নামে টয়লেট পেপারের নাম লেগে, যেমন আমি একদা একটি দেশের নাম লিখে এবং কয়েকটা লোকের নাম লিখে টয়লেট টিস্যুতে পেপারের নাম লিখতাম, আমি গণজাগরণ মঞ্চে আন্দোলন করতাম, টয়লেট টিস্যু টয়লেট পেপার ইউজ করতাম। আপনি নিশ্চিত থাকেন ওই জামাতের নেতারা যারা বলছে দাঁড়িয়ে ভোট দেবে খুলনার, প্রত্যেকের বাড়িতে টয়লেটের ওইখানে গিয়ে ধ্যানে মনে নিজামি সাইদির ছবি আছে, ওইটাতে টয়লেট করে। কিন্তু তারা মন চাইছে বলে আমরা ভোট দিই। জামাতে বিশ্বাস করে না। জামাত জানে কৃষ্ণ নন্দী ছাড়া একটা লোকও তাদের দাঁড়িপাল্লা মার্কে ভোট দিবে না। তেমনি এই যে টাটকা শয়তানদের জাদুঘর, টাটকা জুলাই সন্ত্রাসীদের জাদুঘর, টাটকা টাটকা লম্পট আসিফ সারের জাদুঘর, টাটকা বুইরা খাটাইশ এই 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 কি আদম ব্যাপারী ইউনুসের জাদুঘর, এগুলি কিছুই থাকবে না। মানুষ এগুলো হাসতেছে মনে মনে। আপনি বিশ্বাস করেন সুইবারও যাবে না ওইগুলো ভাঙতে। এটা ভাববেন না ওটাকে মানুষ দেখবে আর হাসবে। মানুষ দেখ এরা যে কত বড় বোকা। শুনেন, এখন যে পাওয়ার আছে এই মুহূর্তে এই আদম ব্যাপারী ইউনুস কত বড় বেকুব। আমি না আপনার এখানে তো সেন্সর থেকে শব্দগুলো উচ্চারণ করতে পারতেছি না বলে আমি দুঃখিত। আমার দাঁত কি, আমার জিভে কিলবিল করতেছে কথাগুলো বলার জন্য। শোনেন, এই আদম ব্যাপারী যে লোকটা মানে এই আপনার প্রধানমন্ত্রী পদ পেয়ে যে লোকটা নোবেল লটারি আদম ব্যাপারী লাইসেন্স করে, এই লোকটার আকল আছে। এই লোকের যেহেতু আকল নাই, তার ছেলেদের তারও আকল নাই। মানে বড় মেয়ে তো বড় মেয়ে, ছোট মেয়েরা সুবহানাল্লাহ, এদের কারোর আকল না। আকল থাকলে ওইখানে গিয়ে জাদুঘর বানায়। এরা মনে করতেছে কি জানেন, যে আর কোনোদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক ফিরবে না, এটা বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। এরা এত বড় নির্বোধ, কিন্তু পাকিস্তান জানে পাকিস্তানে টিকবে না। এরা ভাবতেছে বাংলাদেশ ইউনুস যে ক্ষমতায় আছে 50 বছর থাকবে। এর বয়স কিন্তু 86 বছর, সে কিন্তু ভাবতেছে 50 বছর ক্ষমতায় থাকবে। এরা এটা মনে করতেছে। আপনি বিশ্বাস করেন, আমি বিশেষ করে যখন নির্বাচনে হেনা ভোট দিয়ে ওই যে 4টা কি যেন লেখছে না, আমি ওটা পরে এখনো মুখস্থ করতে পারিনি। ওটা মুখস্থ করতে পারলে তো আমি মুখস্থ বাস করতাম। যাই হোক, শুনেন, এরা যে হেনা বোর্ড দিয়েছে, এই হেনা বোর্ডের যে লেখাগুলো লেখছে, এটা কোনো
কোনো বেকুব ছাড়া কেউ লিখতে পারে, তো এদের আকল নিয়ে আমার এখন করুণা হয়। আপনি বিশ্বাস করেন আমার এখন তাদের প্রতি ক্ষোভ নাই, কোনো রাগ নাই, এখন এদের প্রতি আমার করুণ হয় আর আমি হাসি। প্রতিদিন আমি যখন হাসতে ইচ্ছা করে তখন আমি ডক্টর ইউনূসের ছবিটা সামনে নিয়ে আসি ফেসবুক থেকে। আমার যখন আরো বেশি হাসতে ইচ্ছা করে তখন আমি ওই যে ডাস্টবিন শফিকের ছবিটা নিয়ে আসি। যখন আরো বেশি হাসতে ইচ্ছা করে তখন আমি আইনমন্ত্রী আসিফ সারের ছবি আনি, যা এ বুড়া বয়সে দ্বিতীয় হাঙ্গা করা সব হয়েছে। ঠিক আছে, আমি দেখি আর হাসি। দেশে যত সংখ্যালঘু নির্যাতন হয় তার পিছনে কোনো না কোনো ভাবে জামাত ইসলাম জড়িত, কোনো না কোনো ভাবে। এটা বুঝি আমার জড়িত, আমার পিছে লাগছে জামাত না হিন্দুদের পিছে লাগছে। হিন্দুরা এটা জানে না যে ৭১ সালে তার কার ডরে পালাইছিল। আচ্ছা ৭১ সালে কি লোপা আবার চাচার ডরে ডরাইছিল যারা মুক্তিযোদ্ধা, বা খোকন সাহেবের বাপের ডরে পালাইছিল, বা আমার বাপের ডরে পালাইছিল? কার ডরে পালাইছিল? এই জামাতের নেতার ডরেই তো তারা পালায় ভারতে চলে গেছিল। এখন হঠাৎ করে কৃষ্ণ নদীর খুব কৃষ্ণ নদীর ভালো লাগবে কারণ কৃষ্ণ নদীর বাপ মুসলিম লীগ ছিল। হিন্দু রাজাকার যে একটা, আমি জানতাম না কৃষ্ণ নদীর বাপ রাজাকার মুসলিম লীগ করতো, পরে আমি এটা তথ্য পাইছি। আজ তক টেলিভিশনের সম্পাদক মানে টিভির লোকজন বলছে তার বাপ তো ছিল মুসলিম লীগের। তো এরা থাকবেই, থাকতে দেন। ২-৪টা হিন্দু রাজাকার দরকার আছে, যেমন পাহাড়ে একটা হিন্দু হিন্দু বড়ুয়া ছিল, মানে রাজাকার ছিল পাহাড়ি, ওরকম দিয়ে একজন থাকতেই পারে। তো এই যে কৃষ্ণ নন্দী ছাড়া খুলনাতে একটাও হিন্দু ভোট জামাতের পারে নাই, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তেমনি বাংলাদেশে টাটকা জাদুঘরটাও ওই অবস্থাই হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়, নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়। তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়, এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই ৭০ সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের ১ ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনা সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান
অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন, অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এইটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন, এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে, মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে, এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন, এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি
তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। ভারত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত কূটনীতিকদের যে আত্মীয় পরিজন দান সন্ততি যারা আছে তাদেরকে সমস্ত ফিরিয়ে আনা হয়েছে। কালকেই ফিরিয়ে আনা হয়েছে, আজকে কিছু আসবেন, তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো। শুধু স্কেলিটন স্টাফ দিয়ে আপাতত কাজ করা হবে। এখন এই পরিস্থিতি কেন হলো? বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র, এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি কালকেই বলেছিলাম কোনো এজেন্সি নিশ্চয়ই খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা RNAW এবং KGB দুজনের সূত্র আদান প্রদান করে, মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে, দেশ জুড়ে একটা হামলা হবে। সেখানে এই যে ভারতীয় হাই কমিশনে যারা আত্মীয় পরিজন, যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাদের তো কাজে কর্মে বেরোতে হয়। তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদেরকে তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না, মানে ফ্যামিলি রাখা যাবে না, এই অবস্থা। ইতিমধ্যে গতকালকে আমরা সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডর, তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা। বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন হাইকমিশনার প্রণয় ভার্মা, তার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তড়িঘড়ি তিনি দিল্লি চলে আসেন। দিল্লি আসার পর দিল্লির কূটনৈতিকদের সঙ্গে একটা কথাবার্তা হয়, এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা কনফার্ম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে। অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে সারা কুক। এটাতে মানে সারা কুক আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি, যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলিজেন্স ইনপুটটা আমরা শেয়ার করেছি। শেয়ার করার পরপরই তিনি একেবারে প্লেন ধরে সোজা আবার ঢাকা গেছেন। ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য
তারা তো এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ নিল। অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে, সে ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে। আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে, সেই নির্বাচনে ইইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো, আর যুক্তরাজ্য বলেছিল না, কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো, এবং এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো। ইইউ এবং এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না। কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না, আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন, কি করবেন না করবেন, আমরা এর মধ্যে ঢুকবো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয়, তাহলে ভারত কি ছেড়ে দেবে? দেখুন, ভারতের একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে, আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে, সেখানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইভ শোতে বলেছি, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশ্বাস করুন না করুন, এটা কিন্তু হবেই। কারণ একটা দেশকে আপনারা ঠেলতে একদম কর্নার করে দিয়েছেন। আপনাকে যদি বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায়, আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে, খুন করে, রাহাজানি করে, লুট করে, আমি হিন্দুদের কথা বলছি, বাংলাদেশে যারা রয়েছেন, তো আপনি কতদিন বরদাস্ত করবেন? একটা সময় আপনি রিয়াক্ট করবেন। রিয়াক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়াক্ট করবেন, কারণ শান্ত মানুষ যখন ক্ষেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্যি থাকে না। তাই বলে যে আমি বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্যি হারিয়ে করবে, তা নয়, কিন্তু যারা বিশ্বাস করেন, যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন। কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন, এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে, সেটা কিন্তু বাস্তব। ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে। তাই এখন ভারতবর্ষ নজর রাখছে, পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন যে স্কেলিটাল স্টাফগুলো রয়েছে, হয়তো স্কেলিটাল স্টাফগুলোকে সেরাম হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে। আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি টাইম মেনটেন করতে পারলাম না, 1:30টার সময় আমি খবরটা আমাদের ভারতের টাইমে আমি আপলোড করি, কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে। ফলে আমি এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন। আরো কিছু খবর আছে, যে খবরটা সন্ধ্যেবেলা 6:30টায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকবো। সুলতানা রহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, লাইভ অনুষ্ঠানে থাকবো। যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি, আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো, সেখানে আমি আবার কিছু খবর আপনাদের দিতে পারি। প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে এবং সেই খবরের যে সোর্স, সেই সোর্সগুলোকে ধরতে গেলে একটু সময় লাগে। আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি, আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না
যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না। যারা বলছে তারা বলছে, তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে, কিন্তু বাস্তব সত্যটা এটা হলো, ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন আপডেট দেওয়ার জন্য। নমস্কার।